সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা তারা অংশগ্রহণ করেছেন। যে সমস্ত অংশগ্রহণকারী তাদের বক্তব্য রেখেছেন, যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই খুব তীক্ষ্ণভাবে তাদের যুক্তি উপস্থাপন করেছেন এবং তাদেরকে আমি অবশ্যই অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এবং জটিলও বটে, সেটার পক্ষে এবং বিপক্ষে খুব তীক্ষ্ণ যুক্তি তুলে ধরেছেন এবং পরবর্তীতে আপনি আপনার বক্তব্য অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট তুলে ধরেছেন। এরপরে বলতে গেলে যেগুলো দুই পক্ষই তুলে ধরেছে দুইটাই সত্য, দুই ধরনের যুক্তি সত্য। তবে নীতি নির্ধারকরা যারা বাংলাদেশ ব্যাংক চালাচ্ছেন তাদেরকে এবং বাংলাদেশের অর্থনীতি পরিচালনা করছেন তাদেরকে আসলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটাই তারা করবেন। তো এখন এই দুটো পক্ষেরই আলোচনা থেকেই আমরা যে বুঝলাম যে তারা তাদের বক্তব্যটা কয়েকটা বিষয়ের উপরে ফোকাস করেছেন, যে কেন এই একীভূতকরণটা করা হলো এবং কাদেরকে করা হচ্ছে, কি প্রেক্ষিতে, কিভাবে করা হবে সেটাও ওনারা বলেছেন। এর ফলাফল কি হবে, ফলাফল নিয়ে অনেক আশঙ্কার কথাও বলেছেন, যে রিস্কগুলো কি আছে সেই দিকে। তো এখন কেন একীভূতকরণ করা হয়েছে সেটা তো আপনারা বলেছেন, যে বাংলাদেশের ব্যাংকিং খাত যে বছরের পর বছর ধরে যে অবস্থার মধ্যে যাচ্ছিল এবং এখানে কোনো ধরনের সুশাসন ছিল না, যার ফলে ব্যাংক খাতের যে দুরবস্থা এবং সেখানে ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি কিংবা শ্রেণীকৃত ঋণের পরিমাণ বেশি কিংবা ঋণ এবং অগ্রিম এগুলোর হার অতিরিক্ত তারল্য সংকট ছিল এবং প্রভিশন ঘাটতি, অর্থাৎ কিনা ব্যাংকিং খাতের যে স্বাস্থ্য বোঝার জন্য যে সূচকগুলো ছিল সেই প্রত্যেকটা সূচকেই কিন্তু বেশিরভাগ ব্যাংক খুব খারাপ অবস্থায় ছিল। বাংলাদেশে জানেন যে আমাদের দেশ এমন একটা দেশ যে যেখানে আমাদের অর্থনীতির আকার যতটা তার চাইতে অনেক বেশি ব্যাংক রয়েছে, 61টার মতো ব্যাংক। পৃথিবীর অনেক উন্নত দেশেও এত ব্যাংক নাই, তাদের অর্থনীতির জিডিপির আকার এত বেশি হওয়ার পরেও নাই। অর্থাৎ আমাদের এই জিডিপির তুলনায় কিংবা জনসংখ্যার তুলনায় কিন্তু এই এত ব্যাংকের প্রয়োজন নাই, সেটা আগেও বলা হয়েছে। কিন্তু আপনারা সবাই জানেন যে কেন সেই ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে, এটা রাজনৈতিক বিবেচনায়, সেটা তো কোনো অর্থমন্ত্রীও স্বীকার করেছেন। তো যার ফলে উদ্দেশ্যটাই কিন্তু জনগণকে কিংবা বাংলাদেশের অর্থনীতিকে সার্ভ করা ছিল না, বরঞ্চ নিজেদের সম্পদ কিভাবে বাড়ানো যায় সেইটার একটা হাতিয়ার হিসাবে অনেকে ব্যবহার করেছেন। এবং যেহেতু সেখানে তদারকি, পরিবীক্ষণ, পর্যালোচনা, তারপরে খুব মনিটরিং শক্ত এরকমভাবে ছিল না, এবং যেহেতু যে আইনগুলো ছিল সেই আইনগুলোতে এগুলোর বাস্তবায়নও হয়নি এবং তার মধ্যে ফাঁক ফোকর দিয়ে সেগুলোকে পাশ কাটিয়ে চলে যাওয়া হয়েছে, যার জন্য কিন্তু এই ব্যাংক খাতের এই দুরবস্থা। এবং আপনারা দেখেছেন যে কিভাবে আমরা যেটা বলি যে মন্দ ঋণের পরিমাণ সেটা কিভাবে বেড়েছে, বাড়তে বাড়তে সেটা একটা 10% উপরে এবং সেটা 15 থেকে 20% এসে পৌঁছেছে। কিন্তু এই অবস্থায় যখন নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকে আসলেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, তখন এসেই ব্যাংক খাতটাকে এই দুরবস্থা থেকে বাঁচানোর জন্য ইমিডিয়েটলি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো আপনারা জানেন যে প্রথমেই যেই দুর্বল ব্যাংকগুলো সেগুলোর পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করা হয়েছে। এবং আরেকটা উদ্যোগ যে আসলে এই যে স্বাস্থ্যটা, আমরা বলছি যে ঋণ খেলাপির পরিমাণ 20%, 15% ইত্যাদি, কিন্তু আসল চেহারাটা কি? কারণ এখানেও কিন্তু একটা ফাঁকি ছিল এবং আসল স্বাস্থ্যটা লুকোনো ছিল, যার ফলে এই সংস্কারের অংশ হিসাবে প্রথমেই ধাপে ধাপে বেশ কিছু ব্যাংকের আসল স্বাস্থ্য, অর্থাৎ তাদের সম্পদের গুণগত মান যাচাইটা, অ্যাসেট কোয়ালিটি রিভিউ, সেটা আন্তর্জাতিক যারা অডিট ফার্ম
KPMG এবং আর্নস্ট অ্যান্ড ইয়াং তাদেরকে দিয়ে করানো হয়েছে। প্রথম ধাপে 6টি এবং পরবর্তীতে আরও ধাপে ধাপে করা হবে। এখন এই যে আপনারাও বলেছেন যে এই যে ব্যাংকগুলোর এখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, তারপরে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামিক ব্যাংক, এদের যে স্বাস্থ্যটা সবাই বলেছেন যে এত খারাপ অবস্থা, সেই অ্যাসেসমেন্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো ব্যাংকের যে যা আছে মূলধন পুরোটাই, যে ঋণটা দেওয়া হচ্ছে পুরোটাই আসলে খেলাপি। তো সেইখানে এই ফর এক্সাম্পল এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 99.5%, অর্থাৎ যা দিয়েছেন লোন পুরোটাই আসলে খেলাপি, এবং প্রত্যেকেরই 95%, 98%, 90, 67, 48 এরকম। অর্থাৎ এইরকম একটা যখন অবস্থা থাকে তখন এই ব্যাংকগুলো তো আসলে সম্পূর্ণ মৃত অবস্থায় ছিল। তো সেইটাকে বাঁচানোর জন্য আসলে এখন কেন্দ্রীয় ব্যাংক যেটা করেছে, তারা একীভূতকরণের উদ্যোগ নিয়েছে। এবং এর আগেও আপনারা জানেন যে একীভূত করার একটা প্রচেষ্টা হয়েছিল, তখন একটা চাপ ছিল IMF থেকে যে এত ব্যাংক দরকার নাই এবং ব্যাংকগুলোর স্বাস্থ্য ইত্যাদি, সেটা আবার অন্যরকম ছিল, সেটা একটা জোর জবরদস্তি করে দেওয়ার একটা বিষয় ছিল, এবং আসল স্বাস্থ্য পরীক্ষা না করেই একটা প্রসেসের মাধ্যমে না যেয়ে এখন একটা প্রসেস ফলো করা হয়েছে, এবং ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 এটা করা হয়েছে যে এই যে একীভূত করা হবে এটা কিভাবে করা হবে, নিয়ম কানুন আইনগত বিষয়গুলি বিবেচনা করে এটা অধ্যাদেশটা গ্রহণ করে তারপরে এটার অধীনে এই যে এই ব্যাংকগুলোর ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি রিপোর্ট তৈরি করা হয়েছে। তারপরে তো এখন কিভাবে একীভূত করা হবে? আপনারা জানেন যে একীভূত করাটা, ব্যাংক একীভূত করাটা আসলে খুব একটা সহজ না, এবং আমাদের দেশে আগে দু একবার হয়েছে, এবং খুব যে ভালো অভিজ্ঞতা হয়েছে তা না। একজন উদাহরণ দিয়েছেন, কিন্তু ভালো উদাহরণও আছে। আমাদের এখন যে EBL সেটা কিন্তু ভালোভাবেই চলছে, কিন্তু আর অন্যান্য ক্ষেত্রে তেমন একটা ভালো ফলাফল হয়নি। আমাদের অভিজ্ঞতাও কম অন্যদের চাইতে। কিন্তু আসলে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে এই 5টা ব্যাংককে একীভূত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটা 10 বছর মেয়াদি একটা পরিকল্পনা হাতে নিয়েছে, যেটার প্রজেকশন সামনের দিকে কিভাবে এটার অর্থায়নটা হবে, কিভাবে এটাকে প্রফিটেবল করা হবে, অর্থাৎ এটার আর্থিক এবং ব্যবসায়িক, ফাইন্যান্সিয়াল এবং কমার্শিয়াল একটা প্ল্যান তৈরি করা হয়েছে। তো এখন এই 5টা ব্যাংককে যদি একসাথে করা হয়, এটার যে মূলধনগুলো দাঁড়াবে মোট সম্পদ ব্যাংকের, সেটাও বাড়বে, সেটা বেড়ে এই মোট ব্যাংকিং সেক্টরের 8% উপরে 8.4% হবে, এবং টাকার অঙ্কে বলতে গেলে 2,32,319 কোটি টাকা এটা সম্পদটা দাঁড়াবে। এবং যেই হিসাবটা করা হয়েছে যে তাদের জন্য যে অনুমোদিত ক্যাপিটাল 40,000 কোটি টাকা, পরিশোধিত হবে 35,000 কোটি টাকা। আপনারা বলেছেন যে সরকার থেকে দেওয়া হবে 20,000 কোটি টাকা সরাসরি, আর আরেকটা হচ্ছে যে 15,000 কোটি টাকা যে প্রাতিষ্ঠানিক যারা ডিপোজিটার আছে, আমানতকারী আছে, তাদের আমানতটাকে শেয়ারের মাধ্যমে রূপান্তর করে সংগ্রহ করা হবে। সো এরকম আরও বিভিন্ন উৎস থেকে কিভাবে নেওয়া হবে এই পরিকল্পনার অংশ করা হয়েছে। তার বাইরেও আরও যেমন স্ট্র্যাটেজিক ইনভেস্টর, সেটাও লাগবে। এক জায়গা থেকে তো আসলে অর্থ আসলে হবে না, স্ট্র্যাটেজিক ইনভেস্টর তারা করবেন, আনার চেষ্টা করবেন। এবং আরেকটা হচ্ছে যে বিভিন্ন উৎস থেকে আমানত, ডিপোজিট, এটা তো করে দিলেই একটা আপনি নিয়মটা করে দিলেন, কিন্তু তারপরে সেটাকে পুরোপুরি যদি এটাকে খুব সুপারভিশনে, ক্লোজ সুপারভিশনে না অ্যাক্টিভলি যদি কাজ না করেন, তাহলে তো আর সাফল্য আসবে না। সেই জন্যই খুব জোরদার একটা প্রচেষ্টা চালাতে হবে যে কিভাবে আরও ডিপোজিট আনা যায়, এটা একটা। তারপরে হচ্ছে যে
দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা তো হচ্ছে যে একদিকে মূলধন বাড়ানো, সম্পদটা আনানো, আরেকদিকে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কিভাবে খরচ কমানো যায়। খরচ কমানোর জন্য অবশ্যই একটা প্রযুক্তির ব্যবহার, অটোমেশন, টেকনোলজির ব্যবহার, অন্যদিকে আসলে মানব সম্পদের উন্নয়ন করা, অর্থাৎ কিনা তাহলে আপনার যদি প্রোডাক্টিভিটি বাড়ে, মানুষের দক্ষতা বাড়ে, তাহলেও কিন্তু খরচ, এই দুটো অ্যাপ্রোচটাকে, এবং প্রত্যেকটা অ্যাপ্রোচের মধ্যে বিভিন্ন বিস্তারিতভাবে তারা বলেছেন যে কিভাবে করা হবে। কিন্তু একদিকে এই বেশি করে আমানত সংগ্রহ করা এবং তারপরে অন্যদিকে খরচ কমানো, এগুলোর মাধ্যমে আসলে এই প্রচেষ্টাটা চালানো হবে। কিন্তু এটার মধ্যে ঝুঁকিটা তো অবশ্যই আপনারা বলেছেন, এক পক্ষ বলেছেন যে অনেক সমস্যা ঝুঁকি থাকবে এবং সেটার এগুলো করলেই আসলে হবে না। একদমই ঠিক, শুধুমাত্র যে আপনি পরিকল্পনা করে দিলেন তাতেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে তা না, প্রচুর ঝুঁকি রয়েছে এবং আর প্রক্রিয়াটাও কিন্তু খুব জটিল এবং এটা দীর্ঘ সময় লাগে। 2 বছর তো বটে, 3 থেকে 4 বছরও লেগে যাবে। এবং কিভাবে করা হবে সেটার জন্য অনেকের মনে ধোঁয়াশা আছে যে আসলে 5টা ব্যাংক, সেগুলোর কেমন মানব সম্পদ কিভাবে চলবে, ব্যবস্থাপনা কিভাবে চলবে। সেখানেও সে বাংলাদেশ ব্যাংক পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সেখানে বাংলাদেশ ব্যাংকের থেকে প্রশাসক থাকবে প্রত্যেকটা ব্যাংকেই, এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যায়ে তারা থাকবেন। ইডিরা বাংলাদেশ ব্যাংকের 5টাতে 5 জন থাকবেন এবং তাদের অধীনে আবার আরও 4 জন করে বাংলাদেশ ব্যাংকেরই লোক থাকবেন, যাতে কিনা তারা ওই কার্যক্রমগুলোকে তারা এই একীভূতকরণের কার্যক্রমগুলোকে সুপারভাইজ করতে পারেন। এবং এই সময়ে প্রত্যেকটা ব্যাংকের পরিচালনা পরিষদ নিষ্ক্রিয় থাকবে, এমডিরা থাকবে না, কিন্তু ডিএমডিরা থাকবেন। কারণ এখানে এক একটা ব্যাংকের যে আইটি ব্যবহার, একজন বলেছিল আইটি ব্যবহার, আইটি সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট, কারণ জনগণের টাকা থাকে সেখানে, সেইখানে কোনো ধরনের সিকিউরিটি ব্রেক হলে তাহলে অনেক তথ্য এবং টাকাও, তথ্য বের হয়ে যাবে, টাকাও বের হয়ে যাবে। সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটাই প্রথমে করা হবে, এবং যেই ব্যাংকের আইটি প্ল্যাটফর্মটা সবচেয়ে ভালো সেইটাকে অবলম্বন করে ওইটার উপর ভিত্তি করে এটাকে আরও শক্তিশালী করা হবে। তারপরে আছে এই মানব সম্পদ, এক একটা ব্যাংকের কর্মীদের যোগ্যতা কিংবা তাদের দক্ষতা, তাদের প্রোডাক্টিভিটি ভিন্ন ভিন্ন, তো সেগুলাকেও কিন্তু মার্জার যখন করা হবে সেগুলোকেও বিবেচনা করা, এইরকম বিষয়গুলো রয়েছে। এবং এক একটা ব্যাংকের ধরেন কর্পোরেট কালচার রয়েছে, এগুলো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে বিরাট পরিমাণ ঋণ খেলাপি, এক একটা ব্যাংকের 90% উপরে, কোনোটার 50-এর কাছাকাছি, তো মোট গড়ে হচ্ছে 79%। এই 79% যে ঋণ খেলাপি, মন্দলি ঋণ, এইটা কিভাবে আদায় করা হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি চিন্তার বিষয় এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জ একটা। যে এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আসলে এই যে 10 বছর ব্যাপী যে একটা প্ল্যান নেওয়া হয়েছে, এই পুরো সময়টা জুড়ে পুঙ্খানুপুঙ্খভাবে এটার কার্যক্রমকে পর্যালোচনা করা দরকার। এবং একটা মডেলিং, আপনি ফাইন্যান্সিয়াল মডেলিং করা এক কথা, কিন্তু আসলে বাস্তবে সেটাকে বাস্তবায়ন করে সাফল্য আনাটা সেটা কিন্তু আরেক অন্য ধরনের। যখন আমরা হয়তো কাগজে কলমে লিখি তখন এক ধরনের থাকে, কিন্তু বাস্তবে তো সেটা আমরা করি না। কাগজে কলমে ধরে নেওয়া হয় যে সব কিছু ঠিক থাকবে, হ্যাঁ, যে অন্য সব কিছু ঠিক থাকলে এটা হবে, সেই রকম অবস্থা না বিবেচনা করে আমরা বরঞ্চ যদি আসল বাস্তবের যে সমস্যাগুলি সেগুলো কিভাবে মোকাবেলা করে এই মডেলটাকে বাস্তবায়ন করব, সেটাই কিন্তু মূল চ্যালেঞ্জ দাঁড়াবে। তো এখানে অনেকেই বলেছেন যে সরকারের টাকা এখানে যাচ্ছে এবং এই টাকা তো অবশ্যই জনগণের টাকা, এবং এটা কি সত্যিকারের যে বাস্তবায়ন হবে এবং ফলাফল দিবে, এটার গ্যারান্টি কি? গ্যারান্টি তখনই হবে যদি কিনা এই যে এটা তো বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানেই হচ্ছে এবং তাদেরই কিন্তু গুরু দায়িত্বটা। এবং একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে রিস্কটা কিন্তু অন্যদিকেও রিস্কটা এই জন্য একটা রেপুটেশনাল রিস্কও রয়েছে। কারণ এই উদ্যোগটা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু একটা খুবই খারাপ সিগন্যাল যাবে এবং
তারপরে এই ধরনের উদ্যোগে আর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে অনেকেই আগ্রহী হবে না এবং সেই দায়ভারটা যারা করছেন তাদের উপরই যাবে। আর যদি সফল হয় তাহলে কিন্তু আরও এই যে পরবর্তী ধাপে আরও ব্যাংকগুলোকে যাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তাদেরকেও এই ধরনের একটা মডেলের আওতায় আনা যাবে, যা তাদেরকে যাতে আরও তাদের মধ্যে প্রাণ সঞ্চার করা যায়। অর্থাৎ দুটো দিকই রয়েছে, একটা এক্সাম্পল হয়ে থাকবে। এখন আমরা খারাপ এক্সাম্পল চাই না, ভালো এক্সাম্পল চাই, সেই পথেই কাজ করতে হবে। এবং সেটার জন্য আসলে পূর্ব শর্তটা হচ্ছে যে কতখানি কেন্দ্রীয় ব্যাংক কতখানি স্বাধীনভাবে কাজ করতে পারে, এটাই হচ্ছে বিষয়। এর আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খর্ব হয়েছে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো তো অবশ্যই বিভিন্ন গ্রুপের কবজাবন্দি হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার উপরেও হস্তক্ষেপ করা হয়েছে এবং সেগুলোকে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। এবং অনেক সময় তারা ওই বিভিন্ন রাজনৈতিক প্রভাবের মধ্যে যারা থাকেন, অর্থাৎ রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী যারা বড়োয়ার, তাদের মন রক্ষা করতে যে তারাও কিন্তু সেই কাজে সহায়তা করেছেন। তো দুটো বিষয় গুরুত্বপূর্ণ। এখন এই যে কেন্দ্রীয় ব্যাংক অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স, এটাকে সংশোধন করার প্রস্তাব দিয়েছেন, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট সেটাও পরিবর্তন করার প্রস্তাব আছে। সবই যদি হয় তাহলে তো কোনো চিন্তার বিষয় না, কিন্তু এখানে কাগজে এখনো দ্বীপ না, সামগ্রিক অর্থনীতিরই একটা অংশ এবং তার বাইরেও সামগ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তারই একটা অংশ। এখন সামগ্রিকভাবে যদি অন্যান্য প্রতিষ্ঠানে সুশাসন না থাকে, আইনের শাসন বাস্তবায়ন না হয়, তাহলে এইখানেও কিন্তু ব্যাংকিং খাতে আলাদাভাবে আপনার পুরোপুরি সুশাসন কিংবা স্বায়ত্ত শাসন এগুলো পরিচালনা করা যাবে না, এগুলো বাস্তবায়ন করা যাবে না। সেই জন্যই সামগ্রিকভাবে একটা রাজনৈতিক ব্যবস্থাপনা যে দরকার, যেখানে কিনা সবার জবাবদিহিতা থাকে, রাজনৈতিকভাবে জবাবদিহিতা থাকে এবং অর্থনৈতিকভাবেও জবাবদিহিতা থাকে। এই জন্য যে মানুষের টাকা যখন মানুষ পাবে না, তার নিজের আমানতটা যখন ব্যাংকে যে সে পাবে না, সে যাতে কোথাও যে তার একটা আশ্রয় থাকে, তার বিচার চাওয়ার, তার অর্থ নষ্ট হওয়ার জন্য একটা জবাবদিহিতার জায়গা উচ্চ পর্যায়ে থাকা দরকার। ওই রকম চেক অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনার বিভিন্ন খাতে, এটা ব্যাংকিং খাত বলি বা আরও অন্যান্য অর্থনীতির পুঁজিবাজার বলি, এগুলোতে আসলে পুরোপুরিভাবে আমরা সুশাসনটা দেখতে পাবো না। তো এটাই হচ্ছে আমার মূল বিষয়, যে আমি পুরোপুরি একটা পুরো অর্থনীতির একটা অংশ দেখছি এবং অর্থনীতিটাকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনাকে রাজনৈতিক অর্থনীতিটাই আসলে ঠিক করতে হবে। সঠিক রাজনীতি ছাড়া সঠিক অর্থনীতি হয় না এবং সেটার একদম চাক্ষুষ প্রমাণ আমরা তো গত দশক ধরে দেখেছি যে কিভাবে রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করে এবং অর্থনীতিতে এক ধরনের একটা ক্রনি ক্যাপিটালিজম তৈরি করে এবং সেটা একটা অলিগার্ক তৈরি করে। কয়েকজন ব্যক্তি ব্যাংকিং খাতকে প্রভাবিত করছে, ব্যাংকিং খাত থেকে টাকা তুলে নিচ্ছে, কিংবা জ্বালানি খাত আরেকটি বিষয়, কিংবা বড় বড় প্রকল্পের কন্ট্রাক্ট পাওয়া, এই সমস্ত। অর্থাৎ অর্থনীতির এক একটা খাত, এক একটা গোষ্ঠী তারা কুক্ষিগত করে ফেলেছেন এবং সেখানে ছিল রাজনৈতিক একটা সাপোর্ট এবং সেটা কিন্তু সূক্ষ্ম সাপোর্ট ছিল না, একদম প্রত্যক্ষ সাপোর্ট। ওই রকম পরিস্থিতি আমরা চাই না। ওই রকম পরিস্থিতি থাকলে এই ধরনের যে নিয়মগুলো করা হচ্ছে এবং নিয়মগুলো বাস্তবায়নের যে চেষ্টা এখন শুরু হয়েছে, সেটা কিন্তু আর চলবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে।